নমস্কার, আজকে আমরা আবার এসে গেছি আপনাদের সামনে। আর আজকের বিষয় থাকবে আবার সেই বাংলাদেশ, যেই বাংলাদেশ নিয়ে আমরা আগে একদিন আলোচনা করেছিলাম। আজকে আবার তারই পরবর্তী অংশ বলতে পারেন। অরিন্দম, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আগের দিনের আলোচনার বিষয়ের পরবর্তী অংশ বলতে পারো। তো তুমি আমার একটা এই জায়গাটা থেকে শুরু করো যে আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম, যে বাংলাদেশ কি করতে চলেছে বা কি ভাবছে, সেখানে আমরা আগের দিন শেষ করেছিলাম। কিন্তু আমরা কেউ তখন বুঝতে পারিনি যে বাংলাদেশ যে এখন আজকের যে পরিস্থিতিটা, সেটা এইভাবে যে হতে পারে সেটা আমরা কেউ তখন আঁচ করতে পারিনি। যেটা আরাকান আর্মির যে ঘটনাটা আমাদের সামনে আজকে আসছে, এই ব্যাপারটা নিয়ে তুমি একটু যদি আজকের আলোচনাটা শুরু করো। দেখো, তোমাকে আগেই বলেছিলাম যে বিশ্ব রাজনীতির পট পরিবর্তন এরকম ভাবেই হয়। মানে একটা কিছু এখানে কোনো কিছুই যে সবকিছু ঠিকভাবে চলছে মানে ওটা ওইভাবেই চলতে থাকবে, আর যেটা চলছে না সেটা চলতে থাকবে না, এরকম ভাবে হয় না। তো এখানেও মানে যে ক্লাসিক্যাল বিশ্ব রাজনীতি যেরকম ভাবে পট পরিবর্তন হয়, এখানেও তাই হয়েছে। এটা একটা ফুটবল ম্যাচের মতো, একটা উত্তেজক ফুটবল ম্যাচ। প্রথম হাফে একটি কোনো স্ট্রং টিম মনে হচ্ছে সে খুব ভালো দাপিয়ে খেলছে, খেলে দুটি তিনটি গোল করে দিল। হয়তো ভবিষ্যতে মানে পরের যে সেকেন্ড হাফে খেলা হবে, দ্বিতীয়ার্ধের খেলার সময় কিন্তু এই পট পরিবর্তন হতে বেশিক্ষণ সময় লাগে না। এই দুদিন আগেই আমি একটু ফুটবলে আমার ইন্টারেস্ট রাখি, এখানে দেখছিলাম যে ইস্ট বেঙ্গল এবং পাঞ্জাব এফসির খেলা হয়েছে দুদিন আগে। প্রথমার্ধে ইস্ট বেঙ্গল 2 গোল খেয়ে গেল, অত্যন্ত জঘন্য খেলা। তারপর দেখা গেল দ্বিতীয়ার্ধে তারা তেড়ে ফুড়ে খেলে 4টি গোল দিল। বিশ্ব রাজনীতিকেও এরকম কোনো খুব দ্রুত বহমান কোন একটা ফুটবল ম্যাচের সাথে তুমি তুলনা করতেই পারো। টপিকে আসা যাক। বাংলাদেশ যেটা প্রথমে করতে চাইছিল, বাংলাদেশের প্রথম থেকেই এই যে ভয়ঙ্কর তারা তাদের লাফালাফি চলছিল, রণহুঙ্কার চলছিল। এই রণহুঙ্কার ব্যাপারটাই একটা পুরো ফাঁপা একটা বিষয়ের উপর দাঁড়িয়েছিল। কারণ ধারে ভারে যদি তুলনা করা যায়, ভারতের সাথে বাংলাদেশের কোন রকম তুলনাতেই আসে না। ভারত এই দক্ষিণ পূর্ব এশিয়াতে যদি ভারতের সাথে কোনো কম্পিটিটর থাকে, একমাত্র চীন ছাড়া কেউ নেই, পাকিস্তান এখন কিছু নয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে আমরা দেখতে পাচ্ছিলাম যে ভারতের কটা প্লেন আছে, বাংলাদেশের কটা প্লেন আছে, ভারতের কি কি অস্ত্র আছে, বাংলাদেশের কি কি আছে, ভারতের আর্মার ডিভিশন কটা আছে, বাংলাদেশের কি আছে, এই নিয়ে তুলনা হচ্ছে। তুমি কার সাথে তুলনা করবে? ঠিক আছে, এমন কারোর সাথে যদি তোমার তুলনা করতে হয় যে মোটামুটি তোমার কাছাকাছি ক্যালিবারের প্রতিপক্ষ হয়। তো বাংলাদেশ তো ধারে ভারে জনসংখ্যায়, সৈন্য সংখ্যায় কোনো কিছুতেই ভারতের সাথে তুলনা হয় না। কিছুদিন আগে একটি আমি প্রোগ্রাম দেখছিলাম, সেখানে কোন একজন রিটায়ার্ড আর্মি জেনারেল উনি বলছিলেন, এই প্রশ্ন শুনে উনি খুব হেসে উঠলেন। হেসে উঠে বললেন যে আমাদের অস্ত্রের সাথে বাংলাদেশের অস্ত্রের তুলনা করে আমাদেরকে তো হীনমন্যতায় তোমরা ফেলো না। ঠিক আছে, তো এখানে এই ব্যাপার, এই যুদ্ধ ব্যবসা বন্ধ, এই জিনিসগুলো এটা হচ্ছিল, এটা ওদের করতেই হবে। কারণ যে গোষ্ঠী ক্ষমতায় থাক না কেন, এটা হোক তত্ত্বাবধায়ক সরকার কিংবা কোনো রাজনৈতিক দল, তাদের সত্তার মধ্যে টিকে থাকার একটি মূল যে পয়েন্ট, সেটি হচ্ছে ভারত বিরোধিতা। এবার ভারত বিরোধিতা করতেই হবে। ভারত বিরোধিতা করতে করতে এবার কি হয়েছে, আমরা যেটাকে বাংলা ভাষায়, রকের ভাষায় আমরা বলি, বেড়ে খেলে দিয়েছে। ঠিক আছে, এই বেড়ে খেলে দেওয়ার ফলে সেকেন্ড হাফ মানে দ্বিতীয়ার্ধটা এটা দেখতে পায়নি যে কি হতে পারে। ভারত তখনও চুপচাপ ছিল। অনেকে বলছিল কেন ভারত তার সৈন্য ঢুকিয়ে দিচ্ছে না। আগের দিন আমরা ব্যাখ্যাও করেছিলাম যে কেন এইভাবে সৈন্য ঢুকিয়ে দেওয়া সম্ভব না, বা কেন সবকিছু হঠাৎ করে চলতে চলতে সেটাকে দরজা পুরোপুরি বন্ধ করে দেওয়া যায় না। অনেক কিছু ব্যাপার থেকে, মানবিক ব্যাপার আছে কিছু। রোগীরা এখানে আসে, রোগীদের ভিসা যদি আমি আটকিয়ে দিই। হ্যাঁ, তোমাকে একটা কথা বলে দিই, গত 15 দিনে বা আগস্ট থেকে যখন এই ডামাডোল শুরু হয়েছে, সেই সময় থেকে ভারতে আসার
ভিসা অ্যাপ্লিকেশন বাংলাদেশিদের তরফ থেকে পড়েছে 1,70,000। 1,70,000 ভিসার অ্যাপ্লিকেশন হয়েছে। ভিসা পাওয়ার জন্য বিভিন্ন কারণে, কেউ বেড়াতে আসতে চাইছে, কেউ হয়তো ব্যবসাগত কারণে আসতে চাইছে, কেউ চিকিৎসার কারণে আসতে চাইছে। একটা যদি তোমাকে আমি অনুমান লাগাতে বলি যে কটি ভিসা এই 5 মাসে স্যাংশন হয়েছে, যদি বলো যে কত যতদূর জানি যে বোধহয় অন্যান্য ভিসা গুলো এখন অ্যাপ্রুভ হচ্ছে না, শুধুমাত্র মেডিকেল ভিসাই দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে সংখ্যাটা মেবি 10,000। এই তোমাকে একটা খুব সুন্দর আমি একটা ডেটা দিয়ে ইনপুট দিই, তুমি আমাকে জানতে চাও না যে কোথা থেকে এই ডেটা তুমি বের করলে। এইগুলি হচ্ছে কোনোভাবেই কোনো জায়গাতে স্ট্যাটিস্টিক্স পাওয়া যায় না, যেটা খবর মানে ওই ভিসা যে কনসুলেট অফিস থাকে, কনসুলেট অফিস থেকে তারা কিছু কিছু তথ্য দেয়, বিভিন্ন এজেন্সি যে তথ্য নেয়। এই 5 মাসে 176টি ভিসা মাত্র অ্যাপ্রুভ হয়েছে, এবং সেগুলি পুরোপুরি ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করে যাদের হয়তো ক্যান্সার বা এই ধরনের কিছু ডায়ালিসিস এই ধরনের চিকিৎসা দরকার আছে, যার জন্য বারবার কোনো চিকিৎসা প্রতিষ্ঠানে আসতে হয়, সেগুলির জন্য হয় 176, 170 থেকে 180-র মধ্যে। এই কটি মাত্র বিষয় হয়েছে। আমরা এর মধ্যেই দেখেছি ওই চিন্ময় মহাপ্রভুর যে উকিল, উনিও ভারতে চিকিৎসা নিতে এসছেন, এগুলো স্পেশাল কনসিডারেশন। কিন্তু কোনো ব্যবসায়িক কারণে বা কোনো ট্যুরিস্ট ভিসা, কোনো স্টুডেন্ট ভিসা একটিও হয়নি, সবই ওখানে পেন্ডিং স্ট্যাটাস বলে দেখানো হচ্ছে। তো সুতরাং ভারত যে কিছু করছে না তা নয়, ভারত করছে এবং খুব সাইলেন্টলি করছে, যাতে কি এগুলো নিয়ে খুব বেশি প্রচার মিডিয়াগুলিতে বা এগুলোতে না হয়। কিন্তু যেখানে যেখানে যে নারী ধরলে পড়ে যা যা চিকিৎসা করা সম্ভব, ভারতবর্ষ কিন্তু ভারতবর্ষের যে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বা বিদেশ মন্ত্রক এই ব্যাপারে যথেষ্ট হোমওয়ার্ক করে নেমেছে, এবং তারা যে হোমওয়ার্ক করে নেমেছে তার প্রতিফলন আমরা তার অ্যাকশনে দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে বাংলাদেশিরা আসছে না বলে ভারতের অর্থনৈতিক অবস্থা খুব মানে ক্ষতির মুখে রয়েছে এবং ধসে পড়েছে প্রায়, তো সে ব্যাপারে কি বলবে? দেখো, তোমাকে এই যে প্রশ্নটি তুমি করলে, এই প্রশ্নটির উত্তর কিছুটা অংশ আগের প্রশ্নেই আমি দিয়েছি, যে বাংলাদেশের মানুষ ফানুস ফোলাতে পছন্দ করে। এই ফানুস কিরকম হয়তো এতদিন খেয়াল করনি, এখন যদি যাও, এখন খেয়াল করলে দেখবে যে ওরা কোনো কিছুতে ভারতের সাথে হয়তো নিজেদের মধ্যে কম্পারিজন করছে, তুল্য মূল্য বিচারে কি হচ্ছে। দেখবে বাংলাদেশের ম্যাপটাকে এত বড় করে দেয় স্কেলে, ভারতের ম্যাপটাকে ছোট করে দেয়, যাতে দুটো দেশকে সমান সমান লাগে। তো একটি এখানে তথ্য যেটা আলোচনা করার আছে, এই তথ্য পাবলিক ডোমেনে খুব ভালোভাবে অ্যাভেলেবল। ভারতের মোটামুটি যা অ্যানুয়াল যে ট্রেড ভলিউম যেটা হয়, এটিকে যদি আমি ডলারের অঙ্কে নিয়ে আসি, এই ডলারের অঙ্কে মোটামুটি এটি আসে $700 বিলিয়ন কাছাকাছি আর্থিক বা অ্যানুয়াল, মানে বাৎসরিক হিসাবে $700 বিলিয়ন কাছাকাছি ভারতের এই ট্রেড হয়, আমদানি রপ্তানির যে রেভিনিউ থাকে। মানে সারা পৃথিবীর কথা বলছো? ভারতের সাথে সারা পৃথিবী। তো এখানে যদি আমি, বাংলাদেশ হচ্ছে আমাদের ফার্স্ট তো নয়, সেকেন্ড থার্ড, প্রথম 10টি প্রেফার্ড দেশ, যাদের সাথে আমরা সব থেকে বেশি ব্যবসা করি, তাদের মধ্যে আসে না। 10টিতে 15টিতে কিছু আসে না। সব মিলিয়ে কত হবে? সব মিলিয়ে হয়তো $10 বিলিয়ন, $15 বিলিয়ন এরকম আমরা বাংলাদেশের সাথে আমরা অ্যানুয়াল বেসিসে, আমরা বার্ষিক বেসিসে আমরা ব্যবসা করে থাকি। তো একদিকে $700 বিলিয়ন, একদিকে $10 বিলিয়ন। শতাংশটা কষে নিলে বোঝা যায় যে কত পার্সেন্ট লস আবার হতে পারে। এখানে আরেকটি জিনিস বলার আছে, এই যেটা পর্যটক আসছে না, বাংলাদেশের রোগীরা আসছে না, এতে যেটা হয়েছে, অন্যদিক দিয়ে কিন্তু ভারত সেই পয়সা তুলে নিয়েছে। কিরকম ভাবে তুলে নিয়েছে? বাংলাদেশের যে বস্ত্র শিল্প এখন যে একদম একটা ধসের মুখে এসে নেমেছে, ধ্বংস হয়ে গেছে প্রায়, সেইটির প্রায় 60 থেকে 65% ভারতের কাছে আবার চলে এসছে। উত্তরপ্রদেশে কিছু গেছে, বিহারের মুজফ্ফরপুর অঞ্চলে কিছু গেছে, সুরাত, ও মাই গড, সুরাতের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বা তিরুপুর, আমাদের তামিলনাড়ুর তিরুপুর আছে, এইখানে
এদের যদি আমি ব্যালেন্স শিট গুলো দেখি, মাসিক ব্যালেন্স শিট, দেখা যাবে 30, 35, 40% করে এক একটি ওদের যে বস্ত্র ইউনিট তাদের টার্নওভার বেড়ে গেছে। এবং এটা কি মনে হয় কোন জায়গা থেকে কমছে বলেই তো এটা বাড়ছে। এবং জেনে রাখবে এই যে কমাটা পুরোটাই হচ্ছে বাংলাদেশের এক্সপেন্সে হচ্ছে। সুতরাং এই যে $10 বিলিয়ন বা $12 বিলিয়ন সাথে আমরা যে বাংলাদেশের যা করি সেটার মোটামুটি 70 থেকে 80% ওদের বস্ত্র শিল্প ধ্বংস হওয়ার ফলে যে রেভিনিউটা ভারতে এসছে সেটাতে কিন্তু একটা ওটা ব্যালেন্স হয়ে গেছে। সুতরাং মিনিমালিস্টিক বললেও কম হয়। এটি হচ্ছে মাইক্রো লেভেলে হয়তো ভারতের ব্যবসার কিছু ক্ষতি পড়বে যদি বাংলাদেশের সাথে ব্যবসা বন্ধ হয়ে যায়, কিন্তু ওরা ধনে প্রাণে মারা পড়বে। ভারত থেকে লোকে তো বলছে চাল যায়, ডিম যায়, যদি ভারত থেকে খাবার না যায়, খাদ্যদ্রব্য না যায়, তাহলে ওরা না খেতে পেয়ে অর্ধভুক্ত অভুক্ত থাকবে। ভারত থেকে আরেকটি জিনিস যায়, সেটি হচ্ছে ওষুধ। ঠিক আছে, ওষুধের মধ্যে বিশেষত মেডিসিন, অ্যান্টিবায়োটিক, এগুলো তো যাই যায়। এটিরও কারণ আছে, কারণ ভারতের যে ড্রাগ কন্ট্রোল অ্যাক্ট আছে, এই ড্রাগ কন্ট্রোল অ্যাক্ট হচ্ছে খুব খুব কড়া। এখানে চট করে যদি একটি ওষুধের ব্র্যান্ডকে তোমার বাজারে ছাড়তে হয়, তার আগে অন্তত খুব কড়া একটি পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। বাংলাদেশে কিন্তু সেরকম কোনো, যেটাকে বলা হয় যে প্রসেস, মানে এই কিরকম ভাবে কোনো ওষুধকে যদি বাজারে আনতে হয়, সেই ওষুধ কিরকম ভাবে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা হবে, কিরকম ভাবে স্যাম্পল স্টাডি করা হবে, এই জিনিসগুলোর কিন্তু কোনো লিখিত প্রসেস বাংলাদেশে নেই। সুতরাং সেখানকার ডাক্তাররাও ভারত থেকে যে ওষুধ যায়, অ্যান্টিবায়োটিক যায়, প্যারাসিটামল গ্রুপের অনেক ওষুধ যায়, ভ্যাকসিন যায়, এবং স্যালাইন, এই যে মানে আমাদের যে ডেক্সট্রোজ বলো বা যা বলো, যে জীবনদায়ী অপারেশনের পর যেসব ওষুধ দিতে হয়, সেই সব ওষুধে কিন্তু ভারত থেকে এক কাট্টা 90%, 80% থেকে 90% বাংলাদেশের যে টোটাল কনজাম্পশন সেটা কিন্তু ভারত থেকে যায়। এবার এই জিনিসগুলো যদি বন্ধ হয় তাহলে কি অবস্থা হবে সেটা কি বোঝার ক্ষমতা এদের হচ্ছে? এরা তো খালি ফানুস ফোলাতে ব্যস্ত, এই জিনিসই হতে চলেছে। কিন্তু বাংলাদেশ থেকে কিছু রোগী এলো না আমাদের এখানে, পিয়ারলেস বা ফর্টিস বা রুবি, অ্যাপোলো ক্লিনিক্যালস এখানে এলো না, কিংবা বাংলাদেশ থেকে কিছু পর্যটক এসে তারা দার্জিলিং এ বেড়াতে গেল না, বা দক্ষিণ ভারত বেড়াতে গেল না, উত্তর ভারতে মাউন্ট আবুতে বেড়াতে গেল না, এর মানে যে ভারতের অর্থ ব্যবস্থা কালকেই ধ্বংস হয়ে গেল, এটি মনে হয় অতি বড় পাগলেও ভাববে না। ওরা ভাবছে, ওদেরকে ভাবতে দাও, ওদের মাথার এখন ঠিক নেই, ওরা যা করছে সেটাতে মানে প্রত্যেকটাতেই তাদের পুরো দুনিয়ার সামনে তারা একটা কমিক ক্যারেক্টার বা একটা হাস্যরস উদ্রেককারী চরিত্রের ভূমিকায় এই পোস্টগুলোকে পাওয়া যাচ্ছে। এবং আমি যে বলছি এখানে তার কোনো কারণ নেই, ওই যে পোস্টগুলি পড়ছে তার নিচে যে কমেন্ট আসছে, ওই কমেন্টগুলোতে দেখবে যে বাংলাদেশেরই 70-75% শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারাই ওদের ঝেড়ে কাপড় পরিয়ে দিচ্ছে। তো এখানে চিন্তার কোনোই ব্যাপার নেই, ভারত বাংলাদেশের উপর কোনোভাবে ব্যবসার জন্য নির্ভরশীল নয়, এবং যতটুকু হচ্ছে আরো কিছুদিনের মধ্যে যতটুকু বাকি আছে ওইটুকু খুব শিগগিরই আমরা ঘাটা যেটা হয়, আমাদের যেটা ব্যাকফিল আছে, ব্যাকফিলটাকে আমরা পূরণ করে ফেলতে পারি। মানে পার্টিকুলার বাংলাদেশের থেকে যেটুকু, বাংলাদেশের অন্য জায়গা থেকে যা আছে। কানাডাও একই চেষ্টা করেছিল, কানাডারও ত্রাহি মধুসূদন রাও উঠেছে। মালদ্বীপ চেষ্টা করেছিল, মালদ্বীপে তো প্রধানমন্ত্রী মোদী খালি লাক্ষাদ্বীপে একটু বিচের ধারে বসে একটু সমুদ্রের দিকে তাকিয়ে ফটো তুললেন, ব্যাস তাতেই তাদের পর্যটন ব্যবসা পুরো ধ্বংস হয়ে গেল। ভাই কিছুদিন আগে কোনো জায়গাতে একটা লেখা দেখছিলাম, ধরো পিঁপড়ে গিয়ে হাতির গায়ে থুতু ফেললো, ঠিক আছে, থুতু ফেলে সে বিরাট বড় পেশি আস্ফালন করে বলতে শুরু করলো, আমি হাতির গায়ে থুতু দিয়েছি, হাতি আমাকে কিচ্ছু করেনি। এবার হাতির কি উল্টো পিঁপড়ের গায়ে থুতু ফেলতে যাওয়া উচিত? হাতির জন্য, হাতির ক্যালিবারের একটি প্রাণীর, তার কি বুঝতে পেরেছে? বুঝতেও পারেনি, বুঝতে পারলেও সে ইগনোর করেছে। হ্যাঁ, তো এইসব নিয়ে ভাবনা চিন্তার কোনো অবকাশই নেই, একদমই পুরোপুরি এটা ফানুস। আচ্ছা, একটা সিরিয়াস কোয়েশ্চেন বলো, আমাদের এই চিকেন নেক নিয়ে ওরা খুব
লাফালাফি করছে বাংলাদেশিরা যে চিকেন নেক দখল করে নেবে, চিকেন নেক হাতে এসে গেলে পরে উত্তর পূর্বের রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। তো এই চিকেন নেক ব্যাপারটা তো খুব আমরা জানি সেন্সিটিভ ব্যাপার একটা, তো এটার ব্যাপারে নিশ্চয়ই আমাদের সরকারেরও একটা ভালো নজর রয়েছে এই জায়গাটার উপরে। তো কোনোভাবে কি ওদের পক্ষে সম্ভব এই জায়গাটার উপরে কিছু করা, বা ওদের নয়, ওদের তো সম্ভব নয়, কারো পক্ষে কি সম্ভব এই জায়গাটার কোনো ক্ষতি করা? চিকেন নেক বলে যে একটা খুব সেন্সিটিভ আমাদের লোকেশন রয়েছে, এটার উপরে। খুব ভালো প্রশ্ন। এই বিষয় নিয়ে আম বাঙালি জনতার মনে বহু রকম বলতে পারো যে অ্যাম্বিগুইটি বা কনফিউশন রয়েছে। এমন ভাবে ব্যাপারটাকে প্রকাশ করা হয়, প্রচার করা হয়, খালি যে বাংলাদেশ করে তা নয়, এটিকে আমাদের দেশেও তো মানে বহুদিন আগে ঘরের শত্রু যারা রয়েছে, আমরা 2.5 আর্মি মানে 2.5 এনিমির সাথে আমরা লড়াই করি, বড় বড় রণবিশারদরা এটা বলে দিয়ে গেছেন। এবার এই চিকেন নেক বারবারই এই প্রসঙ্গে আসে, মানে আমাদের যে সমর মানে এই যুদ্ধ পরিস্থিতিতে কি হওয়া সম্ভব, এটি যদি কেটে দেয় কেউ তাহলে পরে কি হবে। চিকেন নেক অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে। যদি আমরা ম্যাপটাকে চিন্তা করি, পশ্চিমবঙ্গ উপরের দিকে উঠছে, নিচের দিক থেকে ছড়ানো, আস্তে আস্তে সরু হয়ে দিনাজপুর ডিস্ট্রিক্টের কাছাকাছি সবার থেকে সরু হয়ে উপর দিকটা দার্জিলিং, জলপাইগুড়ি আর একটু ছড়িয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে তার ডান দিকটা পুরোটা উত্তর পূর্বাঞ্চল, 7 সিস্টার্স, মানে যে 7টি রাজ্য, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ইত্যাদি ইত্যাদি এগুলি রয়েছে। সিকিমও পড়ছে একটু বাঁ দিকে, তার পাশেই ভুটান, ঠিক আছে, এবং তার পাশে নেপালের সাথে সীমান্ত লাগা হচ্ছে চীন। এবং চিকেন নেকের ঠিক গায়ে সাটা মানে হিলি বর্ডার বা রাধিকাপুর এইসব জায়গাগুলো দিয়ে যদি দেখো, তার পাশে হচ্ছে বাংলাদেশ। সুতরাং এই চিকেন নেক ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, কারণ কতগুলি ইন্টারন্যাশনাল বর্ডার আছে দেখো কাছাকাছি, বাংলাদেশ আছে, তারপর নেপাল আছে, ঠিক আছে। তো সুতরাং, এবং সবার আরেকটা মানে মস্ত বড় চিন্তার বিষয় হচ্ছে চিকেন নেক হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের সাথে বা মানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর পূর্বাঞ্চলে যাওয়ার জন্য একমাত্র রাস্তা। যদি তুমি সড়ক যোগে যদি যেতে চাও, মানে ট্রেন চালাও কিংবা ট্রাক মুভ করতে চাও, তাহলে পরে এইটি মাত্র NH-31A যেটা আছে, ওই চিকেন নেক দিনাজপুরের অঞ্চলের উপর দিয়ে যাচ্ছে। সুতরাং কেউ যদি মনে করে যে ভারতের যে যুদ্ধ প্রস্তুতি তার মধ্যে এই চিকেন নেক আসবে না, সে মূর্খের স্বর্গে বাস করছে। তোমাকে বলে দিই, জানি না, নিশ্চয়ই তুমি জানো এটা, আর্মি মানে আমাদের যে স্থল সেনা এবং বায়ু সেনা, এদের কতগুলি ডিভিশন ঠিক এখানে এই অঞ্চলের আশেপাশে অবস্থিত। কলকাতায় আছে ফোর্ট উইলিয়াম, ঠিক আছে, ইস্টার্ন ডিভিশন, ইস্টার্ন হেডকোয়ার্টার্স যেটা, এটি হচ্ছে স্থল সেনার মূল। একটু যদি চলে যাই আমি দক্ষিণ পশ্চিম দিকে যাই, তাহলে খড়গপুরের কলাইকুণ্ডায় হচ্ছে সুখোই MKI-30 বেস, ঠিক আছে। এবার আরেকটু যদি আমি উত্তর পশ্চিম দিকে যাই, পানাগড়ে আছে হারকিউলিসের বেস। এবার উপরে উঠি, আমি উত্তরবঙ্গের দিকে যাচ্ছি, উত্তরবঙ্গের দিকে শিলিগুড়িতে স্থল সেনার পুরো বেস ওখানে বসে রয়েছে, বিহার রেজিমেন্ট, ঠিক আছে, আসাম রাইফেলস বসে রয়েছে। এরপর যদি আমি ব্যাংডুবিতে চলে যাই, তোমার ইয়ের পাশে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ওখানে আমার আবার সুখোইয়ের ইউনিট রয়েছে। হাসিমারাতে রাফায়েল ডিপ্লয় করা হচ্ছে, 36টি রাফায়েলের মধ্যে এখানে হাসিমারাতে রাফায়েল স্কোয়াড্রন রয়েছে। তা আমার এটা দুর্বল জায়গা, এবং দুর্বল জায়গা হলেও কি এটা হেভিলি ফর্টিফাইড, ঠিক আছে। থিয়েটার কমান্ড সামনে, নেভিও তোমার ইয়েতে আমাদের আন্দামানের যে থিয়েটার কমান্ড আছে, চিকেন নেকের থেকে দূরত্ব কিছু বেশি নয়। তো কেউ যদি মনে করে আমার একটা দুর্বল জায়গাকে আমি ঠিকঠাক করে সুরক্ষিত করিনি, এটি একদম ভুল ধারণা, ঠিক আছে। 1 নম্বর।
আর 2 নম্বর হচ্ছে এই চিকেন নেক করতে করতে আবার কখন যে চিকেন লেগটা ফেসে গেছে, এটি তো আমরা বুঝতেই পারছি কি বিষয় বলছি আমি বুঝতে পারছি। চিকেন লেগ হচ্ছে এমন একটি জায়গা, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে একদম দক্ষিণ দিকে চট্টগ্রাম, বান্দরবন, ঠিক আছে, টেকনাফ, তার ঠিক পাশে একটি ছোট্ট নদীর নাম হচ্ছে নাফ নদী, ঠিক আছে। এবং এই নাফ নদীর উপর একটি ব্রিজ আছে, এই ব্রিজটিও আবার ভারতই বানিয়ে দিয়েছিল। ওই ব্রিজ যদি কেটে দেয় কেউ কোনোভাবে, তাহলে পরে কিন্তু এই চিকেন নেকের স্বপ্ন দেখতে দেখতে চিকেন লেগ কাটা পড়ে যাবে। তখন যে কি হবে বাংলাদেশের কেউ জানে না। তো চিকেন নেক অবশ্যই এটা স্ট্র্যাটেজিক্যালি খুব প্রচন্ড গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু এনি চিন্তার কোনো কারণ নেই। শুধুই সেনার হাতে নয়, এছাড়াও বিএসএফ আছে, প্যারামিলিটারি অন্যান্য ফোর্স আছে, পশ্চিমবঙ্গ পুলিশ রয়েছে, কোনো অসুবিধার কিছু নেই। চিকেন নেকের সবার থেকে চওড়া জায়গা হচ্ছে 60 কিলোমিটার, সবার থেকে সরু জায়গা হচ্ছে 20 কিলোমিটার। 60 কিলোমিটার 20 কিলোমিটার রক্ষার জন্য বিভিন্ন দিক থেকে তার সুরক্ষা এবং কন্ট্রোল রয়েছে। প্রসঙ্গ যখন এসেই গেল, তাহলে একটু আরাকান আর্মি নিয়ে কিছু বলো। যে আরাকান আর্মি, যেটা আমরা গত সপ্তাহ অব্দি এক্সপেক্ট করিনি যে ওখানে কি হতে চলেছে, হঠাৎ করে দেখলাম আরাকান আর্মি একটা বিশাল অঞ্চল দখল নিয়ে নিল এবং সেখানে তাদের এখন রাজত্ব, এবং সেই কারণের জন্য বাংলাদেশের কিছু জায়গা এখন থরহরিকম্প। তো সেই ব্যাপারটা নিয়ে তুমি যদি একটু আমাদের আলোকপাত করো। আচ্ছা, এবার এই প্রশ্নের, এটাও খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাংলাদেশের মানচিত্রের দিকে একটু নজর দিতে হবে। বাংলাদেশের মানচিত্র যদি আমি দেখি, ভারতের সাথে সব থেকে বড় বর্ডার এরিয়া 4300 বা 4400, হয়তো এই ফিগারটা আমি একটু ভুল করছি, 4700 হতে পারে, এই মুহূর্তে মাথায় আসছে না। তবে 4 থেকে 5000 কিলোমিটারের মধ্যে বাংলাদেশের বর্ডার ভারতের সাথে রয়েছে। এবং এই বর্ডারের পাকিস্তানের সাথে ভারতের যে সীমা, তার সাথে যদি আমি তুলনা করি বাংলাদেশের সাথে ভারতের সীমা, এটি অনেক পোরাস, বা মানে এটির মধ্যে প্রচুর দুর্বলতা রয়েছে, কারণ বহু জায়গাতে নদী ঢুকে এসছে এই সীমানা ঠিক করবার জন্য। টাকিতেই এরকম রয়েছে, টাকিতে যদি আমরা যাই, টাকিতে ইছামতি নদীর পার হলেই ওদিকে উল্টো দিকে যশোর জেলা পড়ে। এদিকেও বসিরহাট বা ইত্যাদি জায়গায় যে রয়েছে বিভিন্ন নদী নালা, তারা সীমাকে চিহ্নিত করে। এবং উত্তরবঙ্গের দিকে যদি আমি যাই, জলপাইগুড়ি, মাথাভাঙা, এইসব জায়গাতে যদি আমি ঢুকি, বহু জায়গাতেই এখনো দেখা যাবে কাঁটাতারের বেড়া পুরোপুরি হয়নি। যখন যে খুশি চাইলে পরেই বাংলাদেশে, ভারত থেকে বাংলাদেশে ঢুকে যায়। এবং কিছু ছিটমহলও রয়েছে, ঠিক আছে। এবং এই ছিটমহলগুলোতে লোকের আদান প্রদান যাতায়াত হয়। হয়তো বাংলাদেশ থেকে লোক হাট বসছে ভারতে, সেখানে কেনাকাটি বেচাতি করতে আসে, ব্যবসা করতে আসে বা কেনাকাটি করতে আসে, এদিক থেকেও লোক ওদিকে যায়। তো সুতরাং পাকিস্তানের সাথে যদি আমি তুলনা করি, রাজস্থান, পাঞ্জাব বা জম্মু কাশ্মীরের যে সীমানা অঞ্চলগুলি আছে, তার সাথে বাংলাদেশের সীমানা অঞ্চল ডেমোগ্রাফিক্যালি বা ডেমোগ্রাফিক্যালি অন্য, মানে টোপোগ্রাফিক্যালি অনেকটা আলাদা। এবার ভারতের সাথে যে এরকম ব্যাপার রয়েছে, বাংলাদেশের সাথে দক্ষিণ দিকে যদি আমি যাই, বাংলাদেশের ওদিকে মায়ানমার রয়েছে, বাংলাদেশের তার সাথে 280 বা 290 কিলোমিটারের সীমানা রয়েছে বাংলাদেশের। এবং এই যে মায়ানমারের রাখাইন জেলা, তার সাথে পূর্ব বাংলাদেশের চট্টগ্রাম জেলা, এটি হচ্ছে খুব কাছাকাছি অবস্থিত, মাফ করবেন। এবার এই দুটি যে ভূখণ্ডকে আলাদা করছে একটি নদীর নাম হচ্ছে নাফ নদী, ঠিক আছে। এবার নাফ, এখানে যেরকম টাকিতে তুমি ইছামতি নদী পেরোলেই ভারত থেকে বাংলাদেশে যেতে পারো, ওখানে নাফ নদী পেরোলেই তুমি বার্মা থেকে বা মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকতে পারবো, ভাইসি ভার্সা, উল্টো দিকে হবে। খালি এখানে ইছামতি নদীর চওড়া খুব কম, হয়তো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, তাও হবে না, কোনো জায়গায় 750-800 মিটার, ওখানে হয়তো 3-3.5 কিলোমিটার, যেহেতু অববাহিকা অঞ্চলে প্রবাহিত হচ্ছে নাফ নদী, চওড়া। তবে কোনো যদি ফোর্স
বা কোনো সেনা যদি নদী পেরিয়ে এদিক থেকে ওদিকে বা ওদিক থেকে এদিকে তারা যদি মুভমেন্ট করতে চায়, তাহলে পরে এই 3-3.5 কিলোমিটার কোনো ব্যাপার না। মায়ানমারে যেটি এতদিন চলছিল, চীন সমর্থিত জুন্টা সরকার, আর্মি, তাদের মিলিটারি সরকার চলছিল, চীন তাকে পুরোদস্তুর সমর্থন করছিল। এবার এই যে আরাকান আর্মি হচ্ছে রাখাইন প্রদেশ বহু পুরনো। আমি যদি স্যার রমেশচন্দ্র মজুমদারের আমি যদি বাংলার ইতিহাসের বই দেখি, রাখাইনের আমি গল্প বারবার দেখব। এই অঞ্চল যদি ধর্মভিত্তিক আমি দেখি, তাহলে পরে বৌদ্ধ সবার থেকে বেশি রাখাইন জেলা। এবং এই যে রাখাইন আর্মি, এর প্রায় 40,000 আর্মি মুভ করেছে ওই অঞ্চল বরাবর। ওই 280 কিলোমিটারের যে বর্ডার রয়েছে বাংলাদেশের সাথে, এই অঞ্চল এখন তাদের দখলে। ঠিক আছে, ওই যে জুন্টা সরকার ছিল, জুন্টা সরকারের কোনো কন্ট্রোল নেই এর উপর। এরা বিদ্রোহী গোষ্ঠীর 3টি মূল ভাগ আছে, 3টি মূল ভাগ একজোট হয়েছে এবং একজোট হয়ে তারা ওই অঞ্চলটিতে মুভমেন্ট করছে। এবার কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে হঠাৎ করে এই সময় কেন হলো, এর পিছনে কি ভারতের কিছু হাত আছে? এবার বিশ্ব রাজনীতিতে বারবার বলছি, কেউ কারোর বন্ধু নয়, কেউ কারোর শত্রু নয়, তবে বন্ধুর শত্রুর শত্রু আমার বন্ধু হতে পারে। এবার এই সময় তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, দেখি যদিও বাংলাদেশে প্রচুর লাফালাফি চলছে, এগুলোকে অ্যাক্টিভ করেছে, এই করেছে সেই করেছে, ঠিক আছে, আমি হ্যাঁও বলবো না, নাও বলবো না, আমি বলতে পারবো না কি হয়েছে। কারণ ওভার্ট অপারেশন কি হয়, কোনটা কিভাবে হয়, কিভাবে হবে না, এটি মাত্র যারা অপারেশনকে ডিজাইন করবে এবং যারা অপারেশন করবে তারাই জানে। এবার এই অঞ্চলে পুরো তারা তাদের এই রাখাইন আর্মির আরেকটি ব্যাপার হচ্ছে, এরা প্রচন্ড অর্থবান, এদের কাছে প্রচুর অর্থ আছে, প্রচুর অস্ত্র শস্ত্র আছে। এবার এই নিয়ে তারা কি করেছে, 280 কিলোমিটার যে বাংলাদেশের সাথে বর্ডার, সেই বর্ডারকে তারা সিল করে দিয়েছে। ঠিক আছে, খালি সিলই করেনি, তাদের কিন্তু মূল শত্রু বাংলাদেশ রাষ্ট্র হিসেবে না, তাদের মূল শত্রু হচ্ছে রোহিঙ্গা মুসলিম কমিউনিটি যে রয়েছে, এরা হচ্ছে ধর্মগতভাবে, এরা বললাম যে বৌদ্ধ ধর্মাবলম্বী। শুনে থাকবে এদের একজন যে খুব মানে যুদ্ধবাজ নেতা নয়, সন্ন্যাসী রয়েছেন, ওনার নাম হচ্ছে বিরাথু। ঠিক আছে, উনি নেতৃত্ব দিচ্ছেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ নেতা বলতেই পারো, সন্ন্যাসী নেতা যে হবে না তার কোনো মানে নেই। আমাদের এখানে যোগী আদিত্যনাথ তো উনি তো নেতা। ঠিক আছে, তো উনি নেতা, তোমার কথাই নিলাম নেতা। উনার মেন মানে যেটি মূল ব্যাপার ছিল, উনি বলেছিলেন যে বাংলাদেশের সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু এই রোহিঙ্গাদের আমরা ছাড়বো না। এই রোহিঙ্গারা সবকিছুতে আমাদের অর্থনীতিকে ধ্বংস করছে, এদের জন্মহার অত্যন্ত বেশি, প্রত্যেকটি রোহিঙ্গা পরিবারে মিনিমাম 8 থেকে 10টি বাচ্চা থাকে। এরা কোনো অঞ্চলের ডেমোগ্রাফি খুব দ্রুত পরিবর্তন করে দিতে সম্ভব, এবং যেহেতু এতগুলি বাচ্চা হয়, তার মধ্যে কিছু মারা যায়, আর কিছু যেগুলো আসে এদের পড়াশোনার মধ্যে, এদের মানে 0%, এদের মধ্যে পড়াশোনার কোনো রকম কোনো পেনিট্রেশনই হয়নি, পড়াশোনা এদের মধ্যে ঢোকেনি। তো যারা বেরোয় তারা হচ্ছে যে কোনো দেশের যে কোনো সেনা বা যে কোনো সমাজের পক্ষে তারা ভয়ঙ্কর রকম উৎপাতকারী একটি ক্রিমিনাল মাইন্ডের। তাদের কিছু করবার নেই, মানুষের পেটের দায়। তোমাকে যদি খেতে হয়, তোমার পেটে যদি বিদ্যা না থাকে, তোমাকে কেড়ে খেতে হবে। মানে তুমি চুরি করবে, ডাকাতি করবে, আরো বিভিন্ন রকম যে ক্রাইম, সেই ক্রাইমগুলোর সাথে তুমি করবে। তারা অতিষ্ঠ করে দিয়েছিল গত কয়েক বছর। এই রাখাইন আর্মি, এদের মূল শত্রু হচ্ছে রোহিঙ্গা, এবং শোনা যাচ্ছে নাফ নদী পেরিয়ে তারা মাঝে মধ্যেই বাংলাদেশের ভূখণ্ডে ঢুকছে এবং 40-45 জন করে লোককে ধরে নিয়ে আবার ওদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এবং তারা নোটিফিকেশন জারি করেছে যে বাংলাদেশের কোস্ট গার্ডের যে স্পিড বোট গুলি নাফ নদীর উপর দিয়ে মুভমেন্ট করতো, যদি সেই স্পিড বোটের মুভমেন্ট এখন দেখা যায়, তাহলে পরে একদম প্রলয় হয়ে যাবে। তারা চারপাশে ওই মোটর বা লাইট যে মানে কামান হয়, সেই কামান, মেশিন গান কামান, এগুলো লাগিয়ে রেখেছে, এবং বলেছে একটি বোটকে আমরা দেখতে পাবো, তো জাহাজ ওখানে নেই, নদী দিয়ে জাহাজ যাওয়া সম্ভব হয় না, যদি একটি বোট আমরা দেখতে পাই, সেই বোট কিন্তু আমরা উড়িয়ে দেবো। বাংলাদেশ আর খুব ভয় আছে, তার জন্যই তুমি দেখবে
মানে প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া থাকে। এখানে যেই অ্যাকশন শুরু হচ্ছে সেই পুরনো কেস, ঠিক আছে, নোয়াখালীতে দাঙ্গা চলছে, যেই ভাগলপুরে শুরু হলো উল্টো মার, সাথে সাথে নোয়াখালী ঠান্ডা হয়ে গেল। এখানেও তাই দেখছো, তুমি দেখবে যে আগে যেরকম প্রত্যেক মিনিটে তুমি হয়তো দেখতে তোমার মেটা মানে ফেসবুকের তুমি যদি ওয়াল খোলো তাহলে দেখতে তার মধ্যে বাংলাদেশ থেকে কিছু না কিছু একটি ওই যেদিকে বলে যে পিন মারা পোস্ট এটি আসছিল। এখন তার যে ফ্রিকোয়েন্সি, তার যে ঘনত্ব অনেক কমে গেছে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে ওই যে হুজুররা রয়েছে বাংলাদেশের বিভিন্ন, যারা দাড়ি নেড়ে খালি হিন্দুদের সাথে কি করা উচিত ওয়াজ মাহফিল, সেগুলো কত কমে গেছে। হয়তো হচ্ছে কিন্তু অনেক চাপা। বাংলাদেশ ভাবছে যে এটি ভারত অ্যাক্টিভ করেছে। আরে বাবা, বার্মাতে তো চীনের কন্ট্রোল ছিল, হঠাৎ করে কি এমন হলো যাতে চীনের ওই কন্ট্রোল শেষ হয়ে গেল, হয়ে বৌদ্ধরা আবার প্রচন্ড ভাবে পাওয়ারফুল হয়ে উঠলো। সবকিছু তো ভারতের দিকে আঙ্গুল ঘোরালে পরে হবে না। সবসময় আমাদেরকে চিন্তা করতে হবে, একটা আঙ্গুল আমি তোমার দিকে দেখালে 3টে আঙ্গুল আমার নিজের দিকে থাকে। মনে করতে হবে যে তোমরা কি করেছো যার জন্য সবাই তোমাদের উপর খেপে উঠছে। বাংলাদেশ এটা যবে বুঝতে পারবে, যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তাদের মঙ্গল। তো রাখাইন মুভমেন্ট নিয়ে এই ব্যাপার মোটামুটি মনে হয় এই ব্যাপারটা এখন একটা স্থিতাবস্থায় সাময়িক গেছে। এখনো পর্যন্ত রাখাইন আর্মি তারা তোমার আরাকান আর্মি তারা ইয়েতে ঢোকেনি, বাংলাদেশের যে সীমা উল্লঙ্ঘন করে ভেতর দিকে ঢোকেনি। তাদের যখন দরকার হচ্ছে তারা সার্জিক্যাল স্ট্রাইক করে আবার ফেরত চলে আসছে। তো যদি এই জিনিস চলতে থাকে, যদি তোমার এই রোহিঙ্গাদের উৎপাত ওই সীমান্তবর্তী অঞ্চলে যদি বন্ধ না হয়, তাহলে বড় সড়ো অ্যাকশন আমরা দেখতেই পারি। মানে বলছো যে আরাকান আর্মি নিজের দেশে যে রোহিঙ্গা রয়েছে শুধু তাদেরকে নয়, বাংলাদেশে গিয়েও তাদেরকে, কারণ আমি তোমাকে একটু আগে বললাম না, সীমানা অতিক্রম করা খুব সোজা। ওখানে তারা তো বাংলাদেশে চলে গেছে অলরেডি। না তবুও গিয়ে ওখানে মানে রোহিঙ্গারা যারা তাড়া খেতে যাদেরকে সীমানা অঞ্চলে ঠেসে দিয়েছে, তারা তো সীমানা পেরোবেই, প্রাণের ভয় তাদের রয়েছে। তাদেরকে যাওয়ার পরে সেখানে গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসছে। যেগুলো খুব বেশি উৎপাত করছে সেগুলোকে বেশি করে ধরে আনছে। খুব বেশি সংখ্যায় নয়, 40, 45, 50 এমনি করে গ্রুপকে ধরে নিয়ে আসছে, বিশেষত পুরুষ। ঠিক আছে, মহিলাদেরকে তারা সেখানে থাক, পুরুষগুলি যারা উৎপাত করছে তাদেরকে তারা ধরে নিয়ে আসছে, নিয়ে এসে নিজেদের এখানে তারা তাদের দখলে নিচ্ছে। এরকম চলছে। তো আমায় আরেকটা অন্য বিষয়ে একটু তোমার থেকে জানবো যে এই গত 16ই ডিসেম্বর, যেটাকে আমরা বিজয় দিবস বলি, 16ই ডিসেম্বরে আমরা দেখেছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের যে সেনাবাহিনী আছে তাকে এই বিজয় দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়েছিলেন। এবং সেই অভিনন্দন জানানোর প্রতিক্রিয়া স্বরূপ বাংলাদেশের কিছু লোক বলছে যে এখানে ভারতীয় সেনাকে অভিনন্দন জানানোর কি আছে, মোদিজি কেন করছেন, এটা তো বাংলাদেশের বিজয় উৎসব। তো এই ব্যাপারটা তুমি কিভাবে এক্সপ্লেইন করবে? দেখো, মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের গদিতে তখতে বসেছিলেন এসে, উনি রাজনীতি করে তো ওঠেননি, উনাকে প্যারাশুট দিয়ে ড্রপ করা হয়েছিল, নামিয়ে দেওয়া হয়েছিল। মানে উনি নিজেই দেশের থেকে দেশান্তরিত হয়েছিলেন, যেহেতু তার উপর কিছু আর্থিক গোলযোগের, তার উপর দুর্নীতি, তার উপর অভিযোগ ছিল, এবং হাসিনা সরকার তাকে তার উপর কেস দিয়েছিল। খুব কঠিন কিছু তাদের সংবিধানের ধারা লাগানো হয়েছিল। এবং তারপর উনি ওনার বলতে পারো যে গ্রেফতারি এড়াতে উনি তড়িঘড়ি ফ্রান্সে পালিয়ে গিয়েছিলেন। তো এই ডামাডোলের বাজারে এটি নিয়ে পরে কোনোদিন প্রোগ্রাম কিছু আমরা করতে পারি, যে প্রত্যেকটি জায়গাতেই যখন সরকার বদলায়, কেন প্রথমে স্টুডেন্ট মুভমেন্ট দিয়ে শুরু হয়, তারপর সেখান থেকে কেন সেটি কিছু জন আন্দোলনে রূপান্তরিত হয়, তারপর আলটিমেটলি গিয়ে তক্তাপালট হয় বা সরকার দখল হয়ে যায়। ভারতও এই প্রচেষ্টা পুরোপুরি হয়েছে। এটি নিয়ে আমরা পরে কোনোদিন কথা বলতে পারি। এবার এই যে ইউনূস এসে বসলেন এবং বসে উনি ওনার উপদেষ্টা মণ্ডলী তৈরি করলেন,
উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কিছু কিছু এই ছাত্র নেতা যারা মাঠে ঘাটে নেমে আন্দোলন করেছিল তাদেরকে তিনি উঠালেন। এবার আমাদের এখানে যাদবপুরে আমরা দেখেছি যে যাদবপুরের ইউনিভার্সিটিতে যে কোনো হোস্টেলে যদি আমরা ঢুকি দেখবো যে কিছু বৃদ্ধ দাদা, তাদেরকে কাকু জেঠু বললেও হয়, তারা তখন হোস্টেলে বসে রয়েছে। এবার এই ছাত্রদের মধ্যেও ওখানে কিছু বৃদ্ধ নেতা ছিল। বৃদ্ধ মানে তারা হয়তো চুলদাড়ি পাকেনি তাদের, কিন্তু তারা বয়স, ছাত্র হিসাবে তাদের বয়স অনেকটাই বেশি। এরকমই কিছু ছাত্র নেতা, কেউ তার আইনি উপদেষ্টা হয়েছে, কেউ তার পরিবেশ উপদেষ্টা হয়েছে, এরকম কিছু নেতাকে উনি বসিয়েছিলেন। এটাও একটা সেফটি ভাল্ভ ট্যাকটিক। এবার যে কমেন্টটি করেছে মোদিজিকে, আই স্ট্রংলি কন্ডেম ভারতীয় প্রধানমন্ত্রীর এই এটাকে, ভারত শুধুমাত্র আমাদের সহযোগী ছিল আর কিছু নয়। তার জন্ম হয়েছে 1968 সালে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে। এবার 67-68-তে যদি কারোর জন্ম হয়, মুক্তিযুদ্ধের সময় তার বয়স কত? 3 বছর 4 বছর। 3 বছর 4 বছরে বয়সে তখন ঠিক কিরকম দ্রোহকাল ছিল বাংলাদেশে, বা তৎকালীন বলতে পারো ইস্ট পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে, এটা কি এদের পক্ষে জানা সম্ভব? একে তো এর বাবা, মামা, দাদু, এদের কাছে যেতে হবে, গিয়ে এদের জানতে হবে সেদিন ঠিক কি হয়েছিল, তবে এরা বুঝতে পারবে। দুম করে একটা বলে দিল। আর এই যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যেটা সই করা হয়েছিল আমাদের যে জেনারেল জগজিৎ সিং অরোরা, মেজর জেনারেল জগজিৎ সিং অরোরা আর মেজর জেনারেল AKA মিয়াজির মধ্যে, ওই ছবিতে কোনো জায়গাতে কোনো বাংলাদেশি মুক্তি বাহিনীর রিপ্রেজেন্টেটিভকে দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় না। তোমাকে এটাও বলে রাখি, জেনারেল মিয়াজির কাছে প্রস্তাব রাখা হয়েছিল, এই শ্যাম মানেকশ যে ফিল্ড মার্শাল ছিলেন, উনি প্রস্তাব পাঠিয়েছিলেন তোমাকে এই বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে সারেন্ডার করতে হবে। তো জেনারেল নিয়াজি তখন বলেছিলেন যে আমি মুক্তি বাহিনীর কাছে সারেন্ডার করবো না, এটা একটা বিদ্রোহী গোষ্ঠী, আমরা আর্মি, ঠিক আছে, আমি একটা প্রফেশনাল আর্মির কাছেই আমি আত্মসমর্পণ করতে পারি, এটি আমার শর্ত আত্মসমর্পণের। এবার সেই বিজয় দিবসের যে ছবি আমরা সবাই চিনি, সেইখানে ভারতীয় আর্মির অফিসাররা রয়েছেন আর পাকিস্তানি আর্মির অফিসাররা রয়েছেন। কেন এরকম হলো যে সেইখানে বাংলাদেশের মুক্তি বাহিনীর কেউ রইল না? দ্বিতীয়ত, 93,000 যে পাকিস্তানের প্রিজনার অফ ওয়ার কেন হবে? মানে ওয়ার হয়েছিল মানে প্রিজনার অফ ওয়ার হয়েছে না? তারা তাদের অস্ত্র রেখে দিল, অস্ত্র রেখে দিয়ে পিছে মুড় হয়ে পিছনে 3-4 স্টেপ চলে গেল। চলে যাওয়ার পর তারা কেন ভারতীয় জেলগুলিতে এলো? কেন বাংলাদেশের জেলগুলিতে তাদেরকে দেওয়া হলো না? কেন তারা মিরাট, উত্তরপ্রদেশ, তারপর তোমার আরব বিহার, এসব জায়গায় জেলে কেন তারা থাকলো? কেন তারা এখানে 7-8 বছর জেল খেটে কেন তারা পাকিস্তানে এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে গেল? কেন পাকিস্তানে, বাংলাদেশে এখানে গেল না? এটা ভারতের যুদ্ধ নয়? অবশ্যই ভারতের যুদ্ধ। ভারতের কতজন জওয়ান, নেভি, এয়ারফোর্স, আর্মির জওয়ান সেখানে শহীদ হয়েছেন, কতগুলি পরমবীর চক্র রয়েছে। তো আজকে সেদিনের দুদিনের ছোঁড়া যে ইতিহাস জানে না, আরে ওদের তো আরেকটা ব্যাপার হচ্ছে, ভারত কিছু করেনি। হ্যাঁ, ভারত ধরলাম কিছু করেনি, ভারত ওদের খালি সঙ্গী ছিল। আরে যে মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, যিনি তোদের দেশের প্রথম, উনি প্রধানমন্ত্রী হলেন, তাকেই তো 6-7 বছর বাদে তোদের আর্মি আবার মেরে দিল। আসলে বাংলাদেশি জনতা, এদের একটা সমস্যা রয়েছে, এরা হচ্ছে ভীষণ কনফিউজড, এদের আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে। কি করলে যে এরা আশেপাশের লোকেদের কাছে বলবে না ভাই তুমি খুব ভালো, তোমার না, তুমি খুব পাওয়ারফুল লোক, তুমি খুব ভালো, এরা বুঝতে পারে না। এই জন্য এদের একবার স্বাধীনতা হলো ধর্মের ভিত্তিতে 1947-এ, একবার এদের স্বাধীনতা পেল 71-এ ভাষার ভিত্তিতে, আবার 2024-এ স্বাধীনতা পেল কিসের ভিত্তিতে কেউ জানে না। এই কনফিউশন এদের চলতেই থাকবে। নরেন্দ্র মোদীজি কি খারাপ বলেছেন? উনি ভারতীয় সেনাদের উনি অভিনন্দন জানিয়েছেন এবং
যারা যারা তাদের প্রাণ দিয়েছিল তাদের শ্রদ্ধা জানিয়েছেন। উনি ঠিক করেছেন, একটি দেশের প্রধান হিসাবে উনার তো কাজ যে নিজের যারা আর্মি রয়েছে বা নিজের যারা ফোর্স রয়েছে তাদের কথাটা তাদের দিকটাই ভেবে বলবেন, নাকি বাংলাদেশের নাম কেন টুইটার নেননি সেটা নিয়ে এত বেশি সমস্যা হবে। তো আবার ঘুরে ফিরে সেই ফানুসের গল্পে আমাকে আসতে হয়। ফানুস ফোলাচ্ছ, কে কোথার থেকে সেটা পিন দিয়ে চলে যাচ্ছে, তারপর ফানুস আবার ফেটে যাচ্ছে। এই ব্যাপার বাংলাদেশের সাথে হচ্ছে বারবার ধরে হবে। আরো সামনে দেখবে যত 20 জানুয়ারি দিন সামনে আসছে তত দেখবে এদের আরো মাথা গোলমাল হয়ে যাবে। ওই মুন্না ভাই এমবিবিএস সিনেমাতে ছিল না মুন্না ভাই ভুল বলছি, আমাদের ওই সিংহাম সিনেমাতে ছিল না, ওই সিংহাম যে ইন্সপেক্টর ছিলেন, উনি মাথায় চাপড়ে চাপড়ে বলতেন আতা মাঝি সাটাকলি, হ্যাঁ আমার মাথা খারাপ করে দিও না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওইরকম অবস্থা এখন ওই অবস্থা বাংলাদেশের হয়ে গেছে। মানে এদের কথার বেসিসে তুমি যদি এদের উপর তুমি কোন রকম অ্যাকশন নিতে যাও, কিছু যাও, ওই যে বলে পাগলকে তুমি কি মারতে গেলে পাগল যদি উল্টে তোমার গায়ে প্রস্রাব করে দেয়, তোমার গায়ে থুতু ফেলে দেয়, সমস্যাটা তোমার। ওদেরকে এড়িয়ে চলাই ভালো। মানে এই বাচ্চাদের মধ্যে যেমন একটা এই অ্যাটেনশন সিকিং ডিসঅর্ডার থাকে, সেটা ওদের মধ্যে হয়ে গেছে। একদম ঠিক ধরেছো, অ্যাটেনশন সিকিং ডিসঅর্ডার, ওদের মধ্যে অ্যাটেনশন সিকিং ডিসঅর্ডার রয়েছে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন আজকের এবং সবচেয়ে সিরিয়াস প্রশ্ন, এটা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা এই যে অবস্থার মধ্যে দিয়ে এতদিন গেছে, এখন কি তারা একটু ভালো আছে আগের চাইতে, না একই রকম চলছে? ভালো তারা কোনোদিনই পুরোপুরি থাকতে পারবে না। কারণ এই ভালো থাকবে না, তার কারণ হচ্ছে বাংলাদেশের এই প্রোগ্রাম, বাংলাদেশ বা যে কোনো মুসলিম যে কান্ট্রি রয়েছে যা শরিয়া আইন দিয়ে চলে, তার এটি একটি মূল উপজীব্য বিষয় হচ্ছে তারা অন্য কোনো মাইনরিটিকে বা অন্য ধর্মাবলম্বীকে তারা থাকতে দেবে না। ঠিক আছে, এই উৎপাত অত্যাচার চলবে। কি হয়, এটি একটি কার্ভের মতো, সাইন কার্ভের মতো। প্রথমে কিছুদিন প্রচন্ড বেশি বেশি হবে, তারপর একটা লাল পিরিয়ড, যেটাকে বলে লাল বিফোর দ্য স্টর্ম, বা আমরা যেটাকে বলি ঝড়ের আগের নিস্তব্ধতা, সেই সময় তারা আবার নিজেদেরকে গুছিয়ে নেবে, গুছিয়ে নিয়ে আরেকটা অ্যাটাক আসবে। এই যদি পরপর দেখো, এটি এই নয় যে 15 দিন আগে হয়েছে, 15 দিন লাল হলো, 15 দিন তারা চুপচাপ বসে থাকলো, আবার 15 দিন ভাবে করবে। এটি হয়তো কোনো সময় এই লালটা চলতে পারে 10 বছর, 15 বছর। ঠিক আছে, 1946-এ নোয়াখালীতে যে দাঙ্গা হয়েছিল, তারপরে তো একরকম একধার হলো, স্বাধীন হয়ে গেল দেশ, 50-এর দাঙ্গা হয়েছে, 70-71-এর মুক্তিযুদ্ধ হয়েছে। প্রত্যেকটা সময় ইন বিটুইন এক একটা সময় আক্রমণের ধারা প্রচন্ড ভাবে বেড়েছে, আবার তারপর হয়তো দেখা গেছে কয়েক বছর চুপচাপ রয়েছে, যে একটা স্থিতাবস্থা মোটামুটি ইকুইলিব্রিয়াম এসছে। এবারও যে একদম সবকিছু কাল থেকে বন্ধ হয়ে যাবে তা নয়, তবে বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু কিছু এমন ব্যাপার ঘটছে, এই ব্যাপারগুলো এদের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করছে। কারণ এক নম্বর হচ্ছে ইউনুস ইজ এ ফেলিওর। ইউনুস যে ডিপ স্টেট হয়তো কি চেষ্টা করেছিল যে নাম আছে, একে এনে বসালাম, ইনি একদম বাংলাদেশকে কালকে থেকে পুরোপুরি ঠিক করে দেবেন, এই জিনিসটা ওরা ভেবেছিল, তা হয়নি। কারণ ইউনুস হচ্ছে নিজেই বিরাট বড় ক্ষমতা লোভী, উনি বোঝা যাচ্ছে এখন। উনি কি করলেন, জামাতকে বা তোমার আনসারুল্লাহ এদেরকে উনি ফ্রি হ্যান্ড দিয়ে দিলেন, বললেন যে আমি আমার টাকা কামাতে ব্যস্ত থাকি, তোমরা যা খুশি করো। এবার বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে, আওয়ামী লীগকে ছেড়ে দাও, আওয়ামী লীগ উৎখাত হয়েছিল এই মানে ইউনুস আসার আগে, সরকার রাজপাট থেকে তারা বেরিয়ে গেছিল। এরা ভেবেছিল যে ইউনুস তো কয়েকদিনের মেহমান, এবার খুব শিগগিরই উনি ইলেকশনটা করাবেন, ইলেকশনে আমরা আওয়ামী লীগকে লড়তে দেবো না, আমরা গদিতে গিয়ে বসবো। ইউনুস এদের উপরে, এরা ডালে ডালে চলতে ইউনুস পাতায় পাতায় চলেন। ইউনুস এমন একটা ঘেটে দেওয়ার চেষ্টা করলেন ভারতের পিছনে লেগে, এই করে সেই করে, যেটা ডামাডোল চলুক, এবং ডামাডোলে উনার এই মসনদটা আরো 1 বছর 1.5 বছর কিছুদিন, যতদিন টানা যায়। 84 বছর ওনার বয়স হয়েছে, উনি আর কত বছর সক্ষম ভাবে রাজপাট চালাতে পারবেন তুমি বলো? এটা তো বয়সেরও তো একটা সময় রয়েছে সবকিছু। এবার এটা হলো ভারতের, এই যে কিছুদিন আগে ভারতের বিদেশ সচিব যে ওখানে গিয়েছিলেন, ওইখানে যে মিটিং হয়েছে, সেই মিটিং এ যে
আমাদের যে ল্যাঙ্গুয়েজ থাকে, মানে প্রেস ব্রিফের যে ল্যাঙ্গুয়েজ থাকে, তার কিছু কিছু তার মধ্যে ভাষার জাগলারি থাকে। যে ফ্র্যাঙ্ক অ্যান্ড ক্যান্ডিড কনভারসেশন এই বলে যে জাগলারি ইউজ করা হয়েছে, এই জাগলারির অর্থ যারা এই ফরেন অফিসে কাজ করছেন তাদেরকে জিজ্ঞেস করে নেবে। এটার মানেই হচ্ছে ওখানে ভয়ঙ্কর একতরফা চর্চাপড় চলেছে আর কি, বাংলাদেশ চর্চাপড় খেয়েছে। এবং উনি বেরিয়ে আবার আর্মি জেনারেলের সাথে, ওয়াকারুজ্জামানের সাথে উনি মিটিং করেছেন। এই মিটিং কোনো জায়গাতে রেকর্ডেড হয়নি। 7:30 থেকে 1:30 সন্ধ্যাবেলা উনি যেদিন বাংলাদেশে ছিলেন সেই সময় ওনার মিটিং ঠিক হয়েছিল ওয়াকারুজ্জামানের সাথে, জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে। এটি কেউ রিপোর্ট করেনি, কেউ না। বাংলাদেশের কিছু কিছু প্রেস তার গন্ধ পেয়েছে, তারা এটা নিয়ে হই হল্লা শুরু করেছে, কেন এটি ট্রান্সপারেন্সি থাকলো না, কি হলো না হলো। কিন্তু প্রেস তো এখন চাপে, বেশি বলতেও পারছে না। এবার লোকে প্রশ্ন করছে যে এই যে মিটিং হয়েছে, এই মিটিং কি এটা প্ল্যান মিটিং না আনপ্ল্যান মিটিং? মানে এটি কি আগেই উনার যে সফরসূচির মধ্যে এটি তার অঙ্গ ছিল না ছিল না? কেউ জানে না, কেউ জানে না। এই জিনিস হলো, ফিরে এলেন, আরাকান আর্মি মুভ করতে শুরু করলো। দোভাল সব কাজ ছেড়ে পড়িমড়ি করে উনি চায়না দৌড়ালেন, চায়নার বিদেশ মন্ত্রকের সাথে আলোচনা করতে। এর যে ফ্রেমে ছবি আঁকা চলছে, সেই ফ্রেম তোমার আমার হিসাবের বাইরে। কোথা থেকে তুলি নাচর পড়বে, কোথায় গিয়ে সেটা দেখা যাবে, কিছু বোঝা যাবে না। হিন্দুদের যেটা এখন হয়েছে, এখন তারা এই লাল পিরিয়ডের মধ্যে রয়েছে। অবশ্যই আক্রমণ একটু কমেছে। আক্রমণ কমার একটি মূল কারণ হচ্ছে সারা দেশে, আমরা মনে আছে একদম প্রথম দিন যখন আমরা এই নিয়ে কথা বলতে শুরু করেছিলাম, কি কি বাংলাদেশিদের করা উচিত, হিন্দুদের করা উচিত, আমরা কিছু পয়েন্ট বলেছিলাম। তার মধ্যে আমি বলেছিলাম না, ডকুমেন্টেশন এবং সারা বিশ্বে আওয়াজ তোলা, এটি তার কাজ দেখাতে শুরু করেছে। সিডনি, মন্ট্রিয়ল, লন্ডন, আমেরিকার বিভিন্ন শহরের মধ্যে বড় বড় প্রোটেস্ট মার্চ হয়েছে। এবং বাংলাদেশি হিন্দু মুসলমান যারা হয়তো এর মধ্যে কিছুটা আওয়ামী লীগেরও ইন্ধন আছে, তারা যেখানে বিদেশে থাকে, বিরাট বড় বড় জমায়েত হয়েছে। এবং এইসব জমায়েতের ফলে তোমার ব্রিটেনের পার্লামেন্টে এই ইস্যু উঠেছে যে মাইনরিটি হিন্দু কমিউনিটি, এই নাম নিয়ে বলা হয়েছে। এবার স্টেট ডিপার্টমেন্টও তাদের, মানে বাইডেন প্রশাসনের স্টেট ডিপার্টমেন্ট, তারাও তাদের প্রেসকে বলতে বাধ্য হয়েছে যে ওখানে মাইনরিটির হিন্দুদের তারা নাম নেয়নি। বাংলাদেশে মাইনরিটি কারা? বাংলাদেশের সংখ্যালঘু হচ্ছে হিন্দু সবার থেকে বেশি, বৌদ্ধ কিছু আছে, খ্রিস্টান কিছু আছে, ঠিক আছে, সামান্য, শিখ নেই ওখানে। এবার তাদের কথা বলা হয়েছে যে মাইনরিটিদের উপর যা হয়েছে, বাংলাদেশের এই উত্তেজিত জনতা যা চালিয়েছে, তাদের মেজরিটি জনতা মানে মুসলিম, তারা যা চালিয়েছে এটি অত্যন্ত খারাপ হয়েছে এবং এরকম ছিল না, ইউনূস এটিতে ফেল করেছেন। এবার এই যে সারা দুনিয়াতে, এবং ভারতে তো দেখছোই কি হচ্ছে, প্রত্যেকটা শহর মানে একদম কি বলবো টলে যাচ্ছে, এত লোক হচ্ছে। আমাদের কলকাতাতেও কিছুদিন আগে হয়েছে, এসপ্ল্যানেডে বড় র্যালি হয়েছে, ঠিক আছে। প্রত্যেক দিন বিশ্ব হিন্দু পরিষদ রাস্তায় নামছে, কোনোদিন মানে যত সংগঠন, শাখা সংগঠন, হিন্দু শাখা সংগঠনগুলি আছে, বিশ্ব হিন্দু পরিষদ, ভারত সেবাশ্রম সংঘ, সনাতনী সমাজ, প্রত্যেকে নামছে। এবং প্রত্যেকের একটাই পাখির চোখ যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে যে জেলে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, ওনার প্রাণ সংশয় আছে, ঠিক আছে, এবং বাঙালি হিন্দুদের উপর অত্যাচার নেমে এসছে। এটি দ্বিতীয় কারণ যে আস্তে আস্তে এই দানা বাঁধছে। এখন সেরকম ভাবে দেখবে যে পেপার ঘাটলে পরেও, বা পেপারে তো কিছু পাবেই না, ইউটিউব চ্যানেল বাংলাদেশের যেগুলি আছে তাদের মধ্যেও খুল্লা গালাগালি শুরু করে দেওয়া হয়েছে এদেরকে। এবং তারা অনেকেই বলছে যে এতদিন তো আমরা তো মুখ দেখানোর কিছু একটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, এবার সেটাও তো হয়ে গেল। এটার ফলে যে বাংলাদেশে মানে ভারতে যে রিয়াকশনটা শুরু হয়েছে, এই রিয়াকশন সামলানোর কি আমাদের হাত রয়েছে? তো হিন্দুরা এখন একটা দোদুল্যমান অবস্থার মধ্যে রয়েছে। এই ঝড় চলে যাওয়া আর আরেকটা ঝড় আসার মধ্যে যে সময়, এখন তার মধ্যে তারা অধিষ্ঠান করছে। এই ধাক্কাটা আরো বারবার দিয়ে যেতে হবে। যেখানে বিন্দু মাত্র কোনো রকম সমস্যা হবে সেখানে তাদেরকে ডকুমেন্ট করতে হবে ঠিকঠাক করে, ফটোগ্রাফি, ভিডিও এভিডেন্স, সংবাদপত্রের কাটিং,
কোনো ইউটিউব চ্যানেলে যদি খবর প্রচারিত হয় তার ভিডিও ক্লিপিং এইসব রেখে তাদের ডকুমেন্টেশন রেডি করতে হবে। এবং এই যে তোমার আন্দোলন চলছে সারা বিশ্বে, সেই আন্দোলনের রাশকে আলগা হতে দেওয়া যাবে না, এই আন্দোলনের রাশ করতে হবে। তবে তারা একটু হয়তো ভালো আছে এখন, তবে তারা সুরক্ষিত নয়। যে কোনো সময় যে মানুষ ভাঙা ঘরে বাস করে সে ঝড়ের ভয় সবসময় পাবে, ঠিক আছে? এবং এই ভয়টা থাকা উচিত। যেই এই ভয়ের জায়গায় কমপ্লেসেন্স বা তাদের মধ্যে শীতলতা চলে আসে, আরেকটা ঝড় চলে আসার আগে তারা তাদের প্রাণ বাঁচাতে পারে না। তো অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং অত্যন্ত সতর্ক হয়ে এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটাতে কি হচ্ছে চারদিকে চার চোখ খোলা রেখে তাদেরকে খুব সাবধানে থেকে তাদের পরবর্তী কর্মপদ্ধতি কি হবে সেদিক স্থির করতে হবে। আপাতত নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। ঠিক করে, একদম ঠিক করে, সাবধানে থাকতে হবে। তো আজকে আমরা এই অবধি। এইরকমই অন্য কোনো বিষয় নিয়ে আবার আরেকদিন দেখা হবে আপনাদের সঙ্গে। আজকে এই অবধি। নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন।